মন্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ইসিবি পাবলিক পার্লামেন্ট শিরোনামে আমাদের আজকের এই ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায়। আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিকরা কথা বলবে বর্তমান প্রেক্ষাপটে অটো পাস নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছে সরকার, এবং সেই সিদ্ধান্তের আলোকেই আজকে দুটি দল সরকারি ও বিরোধী দল হিসাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় সরকারি দল হিসাবে অংশগ্রহণ করছে আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিংদী থেকে আগত। এই দলের বিতর্কিকরা সরকারি দল হিসাবে তাদের বক্তব্য প্রদান করবে। অন্যদিকে ঢাকার দল ঢাকা সিটি কলেজ বক্তব্য প্রদান করবে প্রতিযোগিতার বিরোধী দল হিসাবে। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই ছায়া সংসদে বিতর্কিকদের সাথে। সরকারি দল আব্দুল কাদের মোল্লা সিটি কলেজের বিতর্কিকরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা সাদিয়া জাহান, মাননীয় ছায়ামন্ত্রী মোস্তাফিজুর রহমান, মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য রোবায়াত হোসেন রিফাত। বিরোধী দল ঢাকা সিটি কলেজের বক্তারা হলো মাননীয় বিরোধী দলীয় নেতা রিদওয়ানুল্লাহ মুহসিন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা উম্মে সুহাদ এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য তাহমিদ জাওয়াদ। আজকের এই প্রতিযোগিতায় যে পাঁচজন সম্মানিত বিচারক বিচার কার্য সম্পাদন করবে, এবার তাদের সাথে আপনাদের আমি পরিচয় করি। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন প্রাক্তন বিতার্কিক ও উন্নয়ন যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর এস এম মোর্শেদ, রয়েছেন লেখক ও নাট্যকার অধ্যাপক আবু মোহাম্মদ রইস। আজকের অন্য আরেকজন বিচারক ৭১ টিভি সিনিয়র রিপোর্টার সাংবাদিক শারমিন নীরা। আরেকজন সম্মানিত বিচারক হচ্ছেন বাংলাদেশ এডুকেশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ও চ্যানেলের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মোস্তফা কামাল মল্লিক। সর্বশেষ বিচারক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষি রসায়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন। বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের আজকের এই ছায়া সংসদে বিতর্কিকদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যার। আমরা সবাই তালি দিয়ে স্যারকে অভিনন্দন জানাই। আমাদের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যারের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। শুরু করছে আমাদের আজকের ছায়া সংসদ। শুরুতেই আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী সাদিয়া জাহানকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করবার জন্য অনুরোধ করছি। সাগর মহাসাগর সীমানা পেরিয়ে করোনার হিংস্র থাবায় ক্ষত বিক্ষত পুরো বিশ্ব। লাশের পরে লাশ, স্বজন হারানোর আর্তচিৎকার আর হাহাকার। যেখানে পিতার মৃতদেহটিকে জাপটে ধরে চিৎকার করে বলার সুযোগ হয়নি, বাবা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। যেখানে ক্রেন দিয়ে লাশের পরে লাশ নিয়ে দাফন করতে হয়েছে, কখনো নিয়ম মানা হয়েছে, কখনো তাও হয়নি। যেখানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা হুমকির মুখে, সেই বাস্তবতায় দাঁড়িয়ে যে প্রস্তাবটি উত্থাপন করতে যাচ্ছি তা হলো বর্তমান প্রেক্ষাপটে অটোপাস প্রদান উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সরাসরি সংজ্ঞায়নে চলে যাচ্ছি। বর্তমান প্রেক্ষাপট বলতে করোনা সংক্রমণের এই চরম মর্মান্তিক সময়কে বোঝাচ্ছি। অটোপাস বলতে প্রচলিত মূল্যায়ন পরীক্ষা ছাড়া উত্তীর্ণের বিষয়টি, এবং উত্তম সিদ্ধান্ত বলতে সকল বিকল্প সিদ্ধান্তের চেয়ে সময় উপযোগী, গ্রহণযোগ্য এবং নিরাপদ সিদ্ধান্তটিকে বোঝাচ্ছি। মাননীয় স্পিকার, কেন আমরা বলছি অটোপাস প্রদান একটি উত্তম সিদ্ধান্ত? কারণ ১, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তার চেয়ে পরীক্ষা কখনোই গুরুত্বপূর্ণ নয়। ২, সেশন জট নিরসনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত হয়েছে। ৩, আন্তর্জাতিক সংস্থাসমূহের নির্দেশনা মানা হয়েছে এবং এটি একটি বিজ্ঞানভিত্তিক ও বাস্তবসম্মত পদ্ধতি। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি অটোপাস একটি উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, এখন পর্যন্ত পুরো বিশ্বে প্রায় 23 লাখ এবং বাংলাদেশে প্রায় 9,000 মানুষের প্রাণহানি ঘটেছে। আমার দেশের ডাক্তার, নার্স, গণমাধ্যম কর্মী, পুলিশ প্রশাসন সহ যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, তাদের আত্মত্যাগ, তাদের প্রাণদানকে আমরা সম্মান জানাই। আজকে সংসদের বিরোধী দল সহ সবাইকে বলবো, আসুন আমরা তাদের সেলুট জানাই। এমন এক ভয়াবহ পরিস্থিতিতে ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, জাতিসংঘের মতো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো সংস্থাগুলো যেখানে স্কুল খোলার ব্যাপারে চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে, তারপরেও ফ্রান্স, ব্রাজিল সহ অনেক ইউরোপ আমেরিকার দেশগুলো স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলে দিলে একদিনে ফ্রান্সে 70 জন, ব্রাজিলে 120 জন, এবং বিবিসি বলছে স্কুল খুলতে বিভীষিকা, আমেরিকায় 2 সপ্তাহে 1 লক্ষ শিশু আক্রান্ত হয়েছে। ঠিক সেই প্রেক্ষাপটে আমার বাংলাদেশ সরকার কিন্তু স্কুল খুলে দেয়নি। বাংলাদেশে প্রথম 8ই মার্চ করোনা সংক্রমণের
করোনা শনাক্ত হওয়ার পরই 16ই মার্চ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য। মাননীয় স্পিকার, আমরা কিন্তু শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ রাখিনি, বরং লার্নিং গ্যাপ খুঁজে বের করে কারিকুলাম ম্যাপিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়ালেখার মধ্যে রেখেছি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রক্রিয়া। মাননীয় স্পিকার, আমার দেশ সর্বপ্রথম বিশ্বে সবচেয়ে দ্রুততম সময়ে বন্ধের মাত্র 11 দিনের মাথায় 29শে মার্চ থেকে শুরু করে টেলিভিশন ক্লাস। মাননীয় স্পিকার, শুধুমাত্র শিক্ষার্থীদের কথা ভেবে। মাননীয় স্পিকার, আজকে যখন করোনার দ্বিতীয় ঢেউ এসেছে এবং এর পূর্বে যেই পরিস্থিতি ছিল, যখন পরিস্থিতি তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, ঠিক সেই সময়টাতে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা উৎকণ্ঠায় ছিলেন তাদের পরীক্ষাটি হবে কি হবে না, কবে হবে, কিভাবে হবে। ঠিক এমন একটি পরিস্থিতিতে মাননীয় শিক্ষামন্ত্রী স্বয়ংক্রিয়ভাবে উত্তীর্ণের ঘোষণাটি দেন। এই ঘোষণার মাধ্যমে শিক্ষার্থী এবং অভিভাবকদের হাজারো উৎকণ্ঠার মধ্য থেকে পরীক্ষা নামক উৎকণ্ঠাটি লাঘব হয়। মাননীয় স্পিকার, তাই আমরা বলছি অটোপাস একটি উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, তখন যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হতো, স্কুল খুলে দেওয়া হতো, তবে এতদিনের আবদ্ধ জীবন শেষে শিক্ষার্থীরা বাদ ভাগা উল্লাসে মেতে উঠতো, তারা পরস্পরের সাথে কোলাকুলি করমর্দন করতো। মাননীয় স্পিকার, আমরা একজন প্রাপ্তবয়স্কতে শাস্তি দিতে পারি, জরিমানা করতে পারি, কিন্তু একজন কোমলমতি শিক্ষার্থীকে তাকে আমরা কি শাস্তি দেব, কোন আইনে বাধ্য? মাননীয় স্পিকার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে এই অটোপাস কোনো স্থায়ী সমাধান নয়, বরং এটি দুর্যোগকালীন, আপৎকালীন একটি দূরদর্শী সিদ্ধান্ত, যার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেছে। মাননীয় স্পিকার, কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, যাবতীয় কার্যক্রম থেকে কোনো শিক্ষার্থী বাদ পড়বেন না, এবং পূর্ব অভিজ্ঞতা না থাকায় কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না। এই 3টি ক্ষেত্র বিবেচনা করে 14 লক্ষ শিক্ষার্থীর উচ্চশিক্ষার প্রসারে, তাদের মানসিক হীনম্মন্যতা থেকে উত্তরণের প্রয়াসে এবং শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার প্রত্যয়ে, সর্বোপরি জীবনের স্বার্থে, জীবিকার স্বার্থে এই বর্তমান প্রেক্ষাপটে অটোপাস প্রদান একটি উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, এই দূরদর্শী সিদ্ধান্তের মাধ্যমে আমরা কিন্তু 4.5 কোটি শিক্ষার্থীকে নিরাপদে রাখতে পেরেছি। মাননীয় স্পিকার, আমাদের অবশ্যই মনে রাখতে হবে, আমরা আমাদের দেশের শিশুদের নিরাপত্তাকে প্রথম প্রাধান্য হিসেবে গ্রহণ করেছি এবং এরই ভিত্তিতে আমরা অটোপাস প্রদানের সিদ্ধান্তটি গ্রহণ করেছি। মাননীয় স্পিকার, যখন এই করোনা সংক্রমণের সময়টি কেটে যাবে, ইতিমধ্যেই আমাদের দেশে ভ্যাকসিন চলে এসেছে, ভ্যাকসিনেশনের আওতায় আমরা শিক্ষা সংশ্লিষ্ট সকলকে নিয়ে আসবো এবং করোনা সংক্রমণের এই সময়টি কেটে গেলে অবশ্যই আমাদের শিক্ষার্থীরা তাদের বিদ্যালয়ে ফিরে যাবে। শিক্ষার্থীদের জন্য তাদের সবচাইতে পছন্দের জায়গা যে বিদ্যালয়টি, সেই বিদ্যালয়ে তারা ফিরে যেতে পারবে এবং আমরা সেই প্রত্যাশাটি করছি। মাননীয় স্পিকার, আমরাও চাই আমার দেশের শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখুক জায়গায় জায়গায়, তাই আমরা চাচ্ছি এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হোক। এবার আহ্বান করবো আমাদের আজকের ছায়া সংসদে মাননীয় বিরোধী নেতা রেদওয়ানুল্লাহ মুহসিনকে। মাননীয় স্পিকার, আজকে এই প্রস্তাবের এই প্রস্তাবের চরম বিরোধিতা করছি এবং আমরা বিশ্বাস করি বর্তমান প্রেক্ষাপটে অটোপাস প্রদান কখনো একটি সঠিক সিদ্ধান্ত নয়। কেন সঠিক সিদ্ধান্ত নয়? আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলে গেলেন যে তারা 4.5 কোটি শিক্ষার্থীকে নিরাপদে রাখতে পেরেছেন। কিভাবে নিরাপদে রাখতে পেরেছেন? তারা এদেরকে অ্যাসাইনমেন্টের নামে প্রতি সপ্তাহে একদিন স্কুলে জড়ো করছেন এবং সেই জায়গা থেকে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সেই জায়গায় কিভাবে তাদের সুরক্ষা নিশ্চিত করছেন? এবার সেই 4.5 কোটি বাদে দেশে যে বাকি 12.5 কোটি মানুষ রয়েছে, তাদের কি করলেন আজকে আমাদের সরকার? আমাদের এই সরকার এই 12.5 কোটি মানুষকে তারা পোশাক কারখানাগুলো খুলে দিলেন, তারা প্রত্যেকটি জায়গায় জায়গায় করোনা সংক্রমণ কমার আগেই তারা সব অফিস আদালত খুলে দিলেন, কিন্তু তারা বললেন না, আমি তো শিক্ষার্থীদের জন্য কলেজ খুলবো না, আমি তো তাদেরকে অটোপাস দিব। আমরা বিশ্বাস করি যখন আপনারা এই ধরনের একটি সিদ্ধান্ত নেন, তখন আপনারা ওই শিক্ষার্থীদের সঙ্গে আপনারা ছেলে খেলা করেন, তাদের গলায় আপনি অটোপাসের নামে একটি অভিশাপ ঝুলিয়ে দেন। স্পিকার, সরকার যখন করোনা নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ব্যর্থ হয় এবং যখন এই বর্তমান একটি পরিস্থিতিতে সঠিক এবং সময়োপযোগী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, যখন তারা মহামারী পরবর্তী একটি শিক্ষানীতি প্রণয়নে ব্যর্থ হয়, তখনই তারা অটোপাসের মতো সিদ্ধান্তে যায়। মাননীয় স্পিকার, দেখুন, আইয়ুব খান একজন স্বৈর শাসক, তার শাসনামলেও আমরা 2 বার শিক্ষাবর্ষ পরিবর্তন করতে পেরেছিলাম, কিন্তু তারা আজকে বলছেন যেখানে সারা পৃথিবী 1 বছর পিছিয়ে গেছেন, কিন্তু তারা শিক্ষাবর্ষ পরিবর্তন করতে পারবেন না, তারা এই বছরেই তারা অটোপাসটি দিবেন। আমরা কি চাইলে পারতাম না? যেহেতু আমরা আইন করে আমরা যেহেতু আইন করে অটোপাস দিতে পেরেছি, আমরা কি আইন করে 1 বছর পিছিয়ে যেতে পারতাম না, যেখানে সারা বিশ্ব পিছিয়ে গেছে? 11ই জানুয়ারি 2021 একদিনে করোনা শনাক্ত হয়েছে 910 জন, 31শে জানুয়ারি 2021 করোনা শনাক্ত হয়েছে 477 জন, এবং প্রতিদিন গত সেপ্টেম্বর মাস থেকে করোনা শনাক্তের হার দিন দিন কমছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে 18 বছরের নিচে মৃত্যুর হার মাননীয় স্পিকার 1.5%। মাননীয় স্পিকার, আপনি যেখানে সব প্রাপ্তবয়স্কের জন্য সব কার্যক্রম খুলে দিচ্ছেন, তাদের স্বাস্থ্যবিধির কোনো খোঁজ খবর রাখছেন না। যে শিক্ষার্থী আজকে সবচেয়ে কম পরিমাণে আজকে করোনার প্রতি ইফেক্টেড হতে পারে, সেই শিক্ষার্থীদেরকে আজকে আপনি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছেন। তাদের জীবনকে, তারা যখন চাকরি পর্যায়ে যাবে, তাদের যখন ভর্তি পরীক্ষা নেওয়া হয়, মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা ঠিকভাবে নেওয়ার পরিকল্পনা করতে পারছে না, কারণ একটি বড় অংশ মাননীয় স্পিকার GPA 5 পেয়েছে এবং সেখান থেকে যেহেতু GPA 5
শিক্ষার্থী তাদের 3 বছর এবং 5 বছর আগে একটি পরীক্ষা, যেই পরীক্ষার মাধ্যমে কোনো ধরনের মূল্যায়ন সম্ভব না, সেই পরীক্ষার মাধ্যমে একটি জিপিএ যখন দেওয়া হয়, বিশ্ববিদ্যালয়গুলো তখন ভয় পায় এই জিপিএর ভিত্তিতে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমরা যে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার কথা বলছি, এই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলোর উদাহরণ আমরা দেখি। মাননীয় স্পিকার, আর্মিতে যেই জয়েন্ট প্রক্রিয়া হয় মাননীয় স্পিকার, আইএসএসবি পরীক্ষা, হাজার হাজার শিক্ষার্থী আইএসএসবি পরীক্ষা দিচ্ছে, আপনার সরকার সেখানে কি করছে? সরকারি দল বলে গেলেন যে তারা শিক্ষার্থীদের নিয়ে কেয়ার করেন। এই যে আইএসএসবির পরীক্ষাগুলো হাজার হাজার শিক্ষার্থী দিচ্ছে, যেখানে তাদেরকে ফিজিক্যাল টাচে আসতে হচ্ছে তাদের শারীরিক পরীক্ষার জন্য, সেই জায়গায় আজকে করোনা কোথায় গেল মাননীয় স্পিকার? আমরা বুঝতে পারি না। আজকে সরকার সব কিছু দিয়ে অটোপাসের অভ্যাস হয়ে গেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দেখুন, আপনি যখন এইচএসসি 21 সালের পরীক্ষা আরও কিছুদিন পর নেওয়ার চিন্তা করেন, আমরা কি চাইতে পারতাম না যে ওই সময় এইচএসসি 20 সালের পরীক্ষাগুলো নিতে? আমরা কি চাইলে পারতাম যেখানে আপনি 18 মাস থেকে বইমেলা খুলে দেওয়ার চিন্তা করেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, ছাত্রছাত্রীরা হ্যাং আউট করে মাননীয় স্পিকার, চিল করে চিল, কিন্তু সেই সময় মাননীয় স্পিকার তারা সাজেক কক্সবাজার ঘুরতে যায়। আপনার কোনো মাথা ব্যথা থাকে, আপনি পর্যটন স্পট বন্ধ করতে পারেন না বিশ্বের অন্যান্য দেশের মতো। আপনার পর্যটন স্পটে ছাত্রছাত্রীরা ইচ্ছা মতো যায় মাননীয় স্পিকার, আপনি কন্ট্রোল করতে পারেন না। কিন্তু আপনি সর্বশেষে কি করেন মাননীয় স্পিকার? আপনি বলেন যে আপনি চেষ্টা অটো পাস দিবেন মাননীয় স্পিকার। আমরা বিশ্বাস করি তাদের আজকে সরকারি দলে আজিমপুর কমিউনিটি সেন্টারে মাননীয় স্পিকার হাজার হাজার নেতা কর্মী তাদের সভা হয় মাননীয় স্পিকার। আজকে সংসদ সদস্য নির্বাচন হয় মাননীয় স্পিকার, যেখানে ছাত্রনেতারা সামনে দাঁড়িয়ে স্লোগান দেয় মাননীয় স্পিকার। কোনো ধরনের সামাজিক দূরত্ব থাকে না, সেই জায়গায় তাদের করোনা হয় না ছাত্রনেতাদের, কিন্তু আজকে করোনা হয় শুধু এইচএসসি পরীক্ষার্থীদের মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই প্রস্তাব যাতে কোনোভাবে গৃহীত না হয়। এবারে আজকে ছায়ামন্ত্রী মুস্তাফিজুর রহমানের কাছ থেকে তার বক্তব্য। প্রাণোচ্ছলতা আর দুরন্তপনা, স্বপ্ন ডানা মেলেছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু করোনার করাল থাবায় ডানা ভেঙে ঘরবন্দি ছিল 13,67,000 শিক্ষার্থী। তারা কি এইচএসসি পরীক্ষা দেবে নাকি ভর্তি পরীক্ষা দেবে? চোখে মুখে হতাশার ছাপ, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ, হুমকির মুখে শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য। এই অবসাদগ্রস্ততা দূর, ঝরে পড়া রোধ, আত্মহত্যার ঝুঁকি রোধ, এমনকি শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ করে দিয়েছে অটোপাসের মতো একটি উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রথমে প্রতিপক্ষ দলের বন্ধুর কিছু যুক্তি খণ্ডার মাধ্যমে শুরু করছি। তারা বলে গেলেন আমরা নাকি শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ে জমা করে আমরা অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমার সরকার অ্যাসাইনমেন্ট জমা নেওয়া এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সবটাই মাননীয় স্পিকার অভিভাবকদের দিয়ে করানোর নির্দেশ দিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকের প্রতিপক্ষ দল চরমভাবে অটোপাসের বিরুদ্ধে করে সংসদ গরম করে ফেললেও নরম গলায় এটা বলতে পারেননি এর চেয়ে উত্তম বিকল্প আর কি হতে পারতো। তারা কখনো বলছে কেন্দ্র সংখ্যা বাড়ানোর কথা, কখনো বলছে সেশন পরিবর্তনের কথা। মাননীয় স্পিকার, আসলে তারা নিজেরাই বুঝতে পারছে না এর চেয়ে উত্তম বিকল্প আর কি হতে পারতো। মাননীয় স্পিকার, ইউনেস্কো বলছে বাংলাদেশের শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে 36% পর্যন্ত, শিক্ষার আওতায় এসেছে 98% শিশু। 2010 সাল থেকে প্রতি বছর আমার সরকার 35 কোটি নতুন বই বিনামূল্যে বিতরণ করছে, যা এই করোনাকালীন সময়ে অব্যাহত রয়েছে। তাছাড়া টেকসই শিক্ষানীতি, আপৎকালীন শিক্ষানীতি, কারিগরি শিক্ষার প্রসার সহ রেখেছে ইলার্নিংয়ের ব্যবস্থা, শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন, কারিগরি শিক্ষার 4টি অ্যাপ্লিকেশন, এখন পর্যন্ত বিভিন্ন মাধ্যমে প্রায় 95,000 ভিডিও কন্টেন্ট আপলোড করা হয়েছে। মাননীয় স্পিকার, এত শত আয়োজন শুধুমাত্র আমার শিক্ষার্থীদের জন্য। মাননীয় স্পিকার, এই মহামারীকালীন সময়ে যেন একটি শিক্ষার্থীও ঝরে পড়ে না যায়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আজকে যদি স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হতো আর তাতে যদি একজন শিক্ষার্থীও সংক্রমিত হতো কিংবা মৃত্যুবরণ করতো, তার দায় কে নিত? মাননীয় স্পিকার, ওই সংক্রমিত পরীক্ষার্থীর বাকি পরীক্ষারই কি হতো? ওর মূল্যায়নই বা কিভাবে করা হতো? তখন হয়তো সবশেষে তার জন্য অটোপাসই রয়ে যেত। মাননীয় স্পিকার, তখন আজকের বিরোধী দল কথা কয়েছে বুদ্ধিজীবীরা সরকারের সমালোচনায় মুখে ফেনা তুলতেন। এমন বৃষ্টি যেদিকে ছাতা সেদিকে নীতিতে যারা বিশ্বাসী তারা আর যাই যাক, দেশের কল্যাণ চায় না, শিক্ষার্থীদের কল্যাণ চায় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, তারা সেশন পরিবর্তনের কথা বলে গেলেন। আমরা 1961 সালে আইয়ুব খানের তুগলকি শাসনে দেখেছি সেশন পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কোনো শ্রেণীতে পড়তে হয়েছে মাত্র 5 থেকে 6 মাস এবং অন্য একটি শ্রেণীতে ভর্তি হয়েছে 1.5 বছর। আজকে যদি আমার সরকার সেশন পরিবর্তন করতো, তাহলে আমরা যখন স্বাভাবিক পরিস্থিতিতে যেতাম আমাদের অবস্থা হতো আইয়ুব খান তুগলকি শাসনের মতো। মাননীয় স্পিকার, তখন আজকের বিরোধী দল আমাদেরকে তুগলকি শাসক হিসেবে চিহ্নিত করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছিল। মাননীয় স্পিকার, কিন্তু আমার দূরদর্শী সরকার তাদেরকে সেই সুযোগ দিচ্ছে না বিধায় আজকে তারা কোমর বেঁধে অটোপাসের বিরোধিতায় এসেছে। মাননীয় স্পিকার, প্রথম আলোর রিপোর্ট বলছে গত 3 বছরে আত্মহত্যার শিকার হয়েছে 150 জন শিক্ষার্থী শুধুমাত্র পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে। মাননীয় স্পিকার, কিন্তু আমার সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তে এমন কোনো নজির কি রয়েছে? মাননীয় স্পিকার, না মাননীয় স্পিকার, বরং আমার সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তে বরাবরের মতো এবারও রাখা হয়েছে ফলাফল পুনর্নিরীক্ষণের ব্যবস্থা। অর্থাৎ আমার সরকার শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বার্থকে সবার ঊর্ধ্বে রেখে বিবেচনা করেছে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন মাননীয় স্পিকার, এই ভয়াবহ পরিস্থিতিতে ইউএসএ, নেদারল্যান্ড, ফ্রান্স, ব্রাজিল সহ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত তারা বাতিল করতে বাধ্য হয়েছে। মাননীয় স্পিকার, তাছাড়া মাননীয় স্পিকার, নরওয়েতে হায়ার সেকেন্ডারিতে সকল জাতীয় পরীক্ষা বাতিল ঘোষণা করে পরবর্তী শ্রেণীতে উত্তরণ করা হয়েছে। ব্রিটেনে জিসিএসইএস, এএস, এ লেভেল এবং অনুরূপ বৃত্তিমূলক পরীক্ষা সাবধানতার সাথে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তরণ করা হয়েছে। মাননীয় স্পিকার, যার প্রেক্ষিতে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বলছি মাননীয় স্পিকার, আমরা বলছি অটোপাসের সিদ্ধান্ত অবশ্যই একটি উত্তম সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, রাষ্ট্রে স্বাস্থ্যবিধি অনেক জোরদার। ঘোষণা হলো পরীক্ষার, প্রথম পরীক্ষার পরই জানতে পারলাম আমার করোনা পজিটিভ। তারপর একে একে আমার বাবা, মা, ভাই, এমনকি ছোট বোনটিও রক্ষা পেল না করোনার করাল গ্রাস থেকে। হাসপাতালের বেডেই আমার মাথায় আকাশ ভেঙে পড়লো যখন শুনলাম আমার বাবা মা চলে গেছে না ফেরার দেশে।
শত চেষ্টা করেও শেষ দেখাটি দেখতে পারিনি। মাননীয় স্পিকার, বলছিলাম ব্রাজিলের সেই হতভাগ্য ডগলাস ডিয়াসের কথা, যাকে সরকারের একটি ভুল সিদ্ধান্তের স্টিগমা সারা জীবন বয়ে বেড়াতে হবে। আর মাননীয় স্পিকার, আগামীকাল যেন ডগলাস ডিয়াসের জায়গায় আমি মোস্তাফিজ কিংবা অন্য কোনো শিক্ষার্থী শিরোনাম হয়ে না যায়, সেটি কিন্তু নিশ্চিত করেছে আমার সরকারের অটোপাসের মতো দূরদর্শী সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, তাই আজকের প্রস্তাবটি যেন সর্বসম্মতিক্রমে এই সংসদে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে বলছি, আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক, আবদ্ধ প্রাণগুলো মুক্তি পাক, লাখো কোটি কণ্ঠে ধ্বনিত হোক আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এবারে বক্তব্য শুনবো মাননীয় বিরোধী দল উপনেতা উম্মে সুলেহার কাছ থেকে তার বক্তব্য। মাউস স্পিকার, আই এম অটো জিপিএ 5। মাউস স্পিকার, এটি আজকে শুধু আমার গল্প না, এটি আজকে আপনার দেশে এই সরকারের এই সিদ্ধান্তের কারণে 14 লাখ শিক্ষার্থীর প্রত্যেকটি শিক্ষার্থীর গল্প, যাদেরকে রাস্তায় গেলে ডাকা হয় এই অটোপাস, যাদেরকে আপনি অটোপাসের রেজাল্ট দেওয়ার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জানানোর পরে আমি জিপিএ 5 পেয়েছি, তুমি এই অটোপাসের জিপিএ 5 এর রেজাল্ট জানাতে আবার ফোন দিয়েছো, এরকম একটি উত্তর শুনতে হয়। মাউস স্পিকার, ভিকারুন্নেসা নুন কলেজের শিক্ষার্থী সামিনা নূর বিডি নিউজ 24-কে জানিয়েছেন যে এই পরীক্ষাটি হয়ে গেলে হয়তো এই অটোপাসের তকমাটি থাকতো না, কিন্তু এখন সবাই বলবে ও তুমি তো অটোপাস। স্পিকার, এরকম একটি মানসিক চাপের মধ্য দিয়ে যখন আপনি এই 14 লাখ শিক্ষার্থীকে সারা জীবনের জন্য ঠেলে দিচ্ছেন, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনি বলতে পারেন যে আপনার শিক্ষা জীবনে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেছে? মাউস স্পিকার, আমরা গত পরিসংখ্যান থেকে দেখতে পাই যে গত বছর জিপিএ 5 পেয়েছিল মাত্র 47,286 জন, কিন্তু এই বছর সেই জিপিএ 5 এর সংখ্যা দাঁড়ায় 1,61,807 জন। মাউস স্পিকার, অর্থাৎ 1 লাখের অধিক শিক্ষার্থী বেশি জিপিএ 5 পেয়েছে। অর্থাৎ আপনার বুঝতে হবে যে এই পদ্ধতিতে আপনি 1 লাখ শিক্ষার্থীকে হারে আপনি বেশি জিপিএ 5 দিয়ে দিয়েছেন, যেটা আপনার মেধাবী শিক্ষার্থীদের প্রতি অন্যায়। মাউস স্পিকার, সেই সকল শিক্ষার্থীর কথা চিন্তা করেন যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করেছিল, সেই সকল শিক্ষার্থীকে কিভাবে আপনি বিজ্ঞান বিভাগের সার্টিফিকেট দিয়ে মাননীয় স্পিকার, বিকল্প সিদ্ধান্তগুলো কি ছিল? আমার বিরোধী দলীয় নেতা আপনাকে দেখিয়ে গেছে কিভাবে অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। মাউস স্পিকার, আমি আপনাকে এখন দেখাবো কিভাবে অনলাইন পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। মাউস স্পিকার, আজকে সরকারি দল অনেক জোর গলায় দাবি করে 2021 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে যাওয়ার কথা। মাউস স্পিকার, তাহলে আজকে কোথায় ডিজিটাল বাংলাদেশে আমরা কেন অনলাইন পরীক্ষা নিতে পারছি না? আজকে সারা বিশ্বে জিআরই, আইএলটিএস, এডএক্সেল এর মতো পরীক্ষাগুলো মাউস স্পিকার হচ্ছে। এই পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে সম্ভব হচ্ছে। বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইইউটি, এমআইএসটি এর মতো বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে নিতে পারছে। মাউস স্পিকার, তাহলে কেন এইচএসসির মতো এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা জীবনের পরীক্ষা আমরা কেন নিতে পারবো না অনলাইনের মাধ্যমে? আজকে বুঝতে হবে যে ইউএসএ পরীক্ষা নিচ্ছে না তার মানে তারা পরীক্ষা নেবেন এরকম না, তারা 1 বছর তাদের শিক্ষাবর্ষ পিছিয়েছে, এবং নেদারল্যান্ড বা যারা পরীক্ষা নিয়েছে তাদেরকে যে আমাদেরকে ফলো করে আগাতে হবে বা সেই পদ্ধতিটাই আমাদের গ্রহণ করতে হবে। কেন আমাদের মন্ত্রণালয় এর চেয়ে ভালো পরিকল্পনা নিতে পারে না? এই 14 লাখের শিক্ষার্থীদের জন্য আরো ভালো পরিকল্পনা নিতে পারে না? মাউস স্পিকার, ইউজিসি আজকে আপনার 8,000 টাকা করে হচ্ছে 41,000 শিক্ষার্থীকে আপনার মোবাইল কেনার জন্য বিনা সুদে ঋণ দিচ্ছে। মাউস স্পিকার, এই ঋণ দিয়ে গ্রামে গ্রামে আইসিটি সেন্টার রয়েছে। মাউস স্পিকার, তাহলেও কেন আপনার অনলাইনে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা সম্ভব হয়নি? তাহলেও কেন আপনি এই পরীক্ষাটি, এইচএসসি পরীক্ষাটি এই বয়সে নিতে পারেননি? মাউস স্পিকার, তারা অনেক জোর গলায় বলে গিয়েছেন যে হচ্ছে কি আমাদের আজকে করোনা সংক্রমণ বাড়তো। মাউস স্পিকার, আজকে তারা শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে পেরেছে। মাউস স্পিকার, তারা যদি একটু ভালোভাবে দেখতে পারে তাহলে তারা দেখবে যে আজকে আসলে কোনো শিক্ষার্থী ঘরে বসে নেই। মাউস স্পিকার, আপনি বেশি দূরে যেতে হবে না, আপনি নিউ মার্কেট এলাকায় যেয়ে দেখেন, আপনি সেখানে দাঁড়াতে পারবেন না। মাউস স্পিকার, আজকে আপনার বইমেলা সামনে মার্চ মাসে খুলবে, সেই বইমেলায় আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আড্ডা দিবে। মাউস স্পিকার, আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে মার্চ মাস থেকে মাঠে খেলা দেখার জন্য দর্শক দিতে যাচ্ছে। মাউস স্পিকার, সেই সকল জায়গায় আজকে করোনা সংক্রমণ আসে না। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিক্ষার্থীকে 2 ফিট করে শারীরিকভাবে দূরত্ব নির্ধারণ করে আমরা যদি তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তাদেরকে ওইভাবে পরীক্ষা নিতে পারতাম, সেটি খুবই তাদের জন্য ভালো ফলাফল হতো। মাউস স্পিকার, এই 1 লাখ শিক্ষার্থী যারা অতিরিক্ত জিপিএ 5 পেয়েছে, এদেরকে যখন আপনি ভার্সিটির ভর্তি পরীক্ষায় নিয়ে যাবেন, এই 1 লাখ শিক্ষার্থী মুখ থুবড়ে পড়বে। মাউস স্পিকার, একটু সময় চেয়ে নিচ্ছি। মাউস স্পিকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে এইরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিচ্ছেন না, এ কারণে আজকে বাংলাদেশ তার শিক্ষা জীবনে 1 বছর পিছিয়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি এটি 1971 সালের যুদ্ধাবস্থা নয় যে আপনার একটি সিদ্ধান্তের দুর্বলতার কারণে এরকম একটি সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ মাউস স্পিকার, আজকে সংসদের প্রস্তাবটি পাশ হওয়া উচিত না। ধন্যবাদ। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য রোবায়াত হোসেন রিফাতের কাছ থেকে তার বক্তব্য। আমি দেখেছি মাহারা শিশুর চিৎকার, সন্তান হারা মায়ের আর্তনাদ, দেখেছি মৃত্যুর মিছিল, লাশের বন্যা, বুকটা খা খা করে ওঠে যখন লাশের সারিতে দেখি ফুটফুটে শিশু, বৃদ্ধ বাবা মা,
প্রাণপ্রিয় স্ত্রী। করোনা কলিজা চিরে জ্বালাময়ী স্মৃতি রেখে গেছে, কিন্তু জড়িয়ে ধরে কেঁদে বলার মতো কাউকে রাখেনি। ফ্রান্স, ইতালি, যুক্তরাষ্ট্র থেকেও যদি আমরা শিক্ষা না নেই, তবে ধিক্কার জানাই মানবতাকে, আমাদের বলার কিছু নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, এই দুর্বিষহ প্রেক্ষাপটে আমাকে শিক্ষায় অটোপাস নিয়ে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় স্পিকার, স্কুল বন্ধ থাকলে যেমন পড়ালেখার ছন্দ হারিয়ে যায়, ঠিক তেমনি নতুন বইয়ের গন্ধে কিন্তু সেই ছন্দটি ফিরে আসে। আর ঠিক সেই কারণে করোনার শত বাধার চ্যালেঞ্জ মোকাবেলা করে বরাবরের মতো এবছর মাননীয় স্পিকার প্রধানমন্ত্রীর নির্দেশে প্রায় 4 কোটি শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে 35 কোটি নতুন বই। মাননীয় স্পিকার, যা সম্ভব হয়েছে অটোপাসের মতো সময়োপযোগী এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত গ্রহণের ফলেই। মাননীয় স্পিকার, আমার সরকার কিন্তু মাননীয় স্পিকার কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার নির্দেশনা প্রদান করেছে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে নিজে বলেছেন আগে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, কেন তিনি এই কথা বলেছেন? তিনি চেয়েছেন শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত ঝুঁকিকে বেশি গুরুত্ব দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, অনেক শিক্ষার্থী মাননীয় স্পিকার তিনি বলে গেলেন কর্মসংস্থানের কথা। আমি বলছি, অনেক শিক্ষার্থী এইচএসসির পর মাননীয় স্পিকার সেনা, নৌ, বিমান বাহিনী সহ বিভিন্ন কর্মসংস্থানে যোগ দিয়ে তাদের পরিবারের হাল ধরতে চায়। মাননীয় স্পিকার, এই অটোপাসের সিদ্ধান্তের কারণেই কিন্তু সেই সুযোগটি তারা পাচ্ছে। মাননীয় স্পিকার, যেখানে পুরো বছর জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠানের পালনের কথা ছিল, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজে সকল অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন। কেন এই বন্ধ ঘোষণা? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন সত্যি তিনি মাদার অফ হিউম্যানিটি, সত্যি তিনি মানবতার মা। মাননীয় স্পিকার, এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর মাননীয় প্রধানমন্ত্রী নিজে পুরো জাতির প্রতি অনুরোধ করে বলেছেন, উনি বলেছেন কটূক্তির কথা। মাননীয় স্পিকার, আমি বলছি পুরো জাতির প্রতি অনুরোধ করে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী ফলাফল নিয়ে কেউ বিরূপ মন্তব্য করবেন না, শিক্ষার্থীদের হতাশায় ফেলবেন না। মাননীয় স্পিকার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেছেন অটোপাস শিক্ষার্থীদের জীবনে বিরূপ প্রভাব ফেলবে, এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাননীয় স্পিকার, তিনি বলেছেন মেধাবী শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত স্থানে যাবেই, এক্ষেত্রে সরকার দায়িত্বশীলতারই পরিচয় দিয়েছেন। মাননীয় স্পিকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান বলেছেন অটোপাস একটি সায়েন্টিফিক ও ভ্যালিড পদ্ধতি। মাননীয় স্পিকার, তিনি বলেছেন শিক্ষার্থী ও অভিভাবকদের মনস্তাত্ত্বিক সংকটে ভোগার কোনো কারণ নেই। মাননীয় স্পিকার, যেখানে শিক্ষার্থী, শিক্ষাবিদ, অভিভাবক, গবেষক এবং যারা প্রথমে অটোপাস নিয়ে প্রশ্ন তুলেছিল, তারাও কিন্তু মাননীয় স্পিকার করোনার এই সার্বিক পরিস্থিতির বিবেচনায় বলছে অটোপাস একটি উত্তম সিদ্ধান্ত। তাহলে মাননীয় স্পিকার, বিরোধিতা করছে কারা? মাননীয় স্পিকার, আমার সরকার 4টি বিশ্ববিদ্যালয় ব্যতীত সকল বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তারা গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষাও নিবে। এই পরীক্ষাটি কেন মাননীয় স্পিকার? যেন শিক্ষার্থীরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যেন করোনায় আক্রান্ত না হয়। মাননীয় স্পিকার, এই শিক্ষার্থীর জন্য বারবার ফর্ম কিনে টাকা নষ্ট না করে, সেজন্য কিন্তু এই সিদ্ধান্ত, এবং এটিও সম্ভব হয়েছে অটোপাসের মতো সিদ্ধান্ত গ্রহণের পরে। মাননীয় স্পিকার, এইচএসসি ফলাফল মূল্যায়নের টেকনিক্যাল কমিটিতে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা এবং স্বাস্থ্য অধিদপ্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। মাননীয় স্পিকার, আমি এখানে সংবাদকর্মীরা আছেন, মাননীয় স্পিকার, তাদের অনুরোধ করেই বলবো যে আপনারা পরীক্ষা ছাড়াই পাস, সবাই পাস, এ ধরনের তির্যক মন্তব্য দিয়ে শিরোনাম করে শিক্ষার্থীদের আর কষ্ট দিবেন না। মাননীয় স্পিকার, ব্র্যাকের গবেষণায় বলা হয়েছে ভবিষ্যৎ অনিশ্চয়তার জন্য বাংলাদেশ গত সেপ্টেম্বর পর্যন্ত বাল্যবিবাহ বেড়েছে 75%। মাননীয় স্পিকার, যেখানে ভবিষ্যৎ অনিশ্চয়তা ছিল, সেখানে কিন্তু অটোপাস প্রদানের মাধ্যমে আমরা ভবিষ্যৎকে নিশ্চয়তা দিয়েছি এবং সে কারণে কিন্তু বাল্যবিবাহ বৃদ্ধির রুখে গিয়েছে। মাননীয় স্পিকার, অনিশ্চয়তার জন্য শিক্ষার্থী ঝরে পড়ার সম্ভাবনা বন্ধ করে দিয়েছে এই অটোপাসের সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ করে দিয়েছে এই অটোপাসের সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেশন জট তীব্র হওয়ার সংখ্যা উড়িয়ে দিয়েছে এই অটোপাসেরই সিদ্ধান্ত। মাননীয় স্পিকার, নিচের স্তরের অর্থাৎ জেএসসি এবং এসএসসি পরীক্ষার গুরুত্ব আগে শিক্ষার্থীদের কাছে ছিল না, কিন্তু এখন এই অটোপাস প্রদানের মাধ্যমে জেএসসি এবং এসএসসি পরীক্ষার গুরুত্ব শিক্ষার্থীরা সঠিকভাবে বুঝতে পারবে। মাননীয় স্পিকার, এই অটোপাসের সিদ্ধান্তের কারণেই মাননীয় স্পিকার, যা সুস্পষ্টভাবে প্রমাণ করে অটোপাস একটি যুক্তিযুক্ত এবং উত্তম সিদ্ধান্ত ছিল। তাই মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত হওয়ার জোর দাবি রেখে বলতে চাই, আবার যাব স্কুলে, শিক্ষাঙ্গনে উল্লাস করব, খেলাধুলায় দুরন্তপনায় মেতে উঠব, বন্দি জীবনের হতাশা ভুলে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় বিরোধী দলীয় সদস্য তাহমিদ জাওয়াদের কাছ থেকে তার বক্তব্য। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু শির দাঁড়ায়। সরকারের আজকে সেই শির দাঁড়ায় নেই মাননীয় স্পিকার। যেই সরকার আজকে এইচএসসিকে অটোপাস দিল, সেই সরকারই 3 মাস পর থেকে অ্যাডমিশন টেস্ট নিবে, তখন শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি থাকে না মাননীয় স্পিকার। যেই সরকার শিক্ষার্থীদেরকে অ্যাসাইনমেন্টের নাম করে স্কুলে নিয়ে যাচ্ছে, তাদের মৃত্যু ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে, সেই সরকারই দাবি করে শিক্ষার্থীদেরকে অটোপাস দিলেই হচ্ছে শুধুমাত্র তাদের জীবন রক্ষা হবে, অন্য কোনোভাবে জীবন রক্ষা হবে না মাননীয় স্পিকার। তাদের কথা মতে করোনা ভাইরাস শুধুমাত্র এইচএসসির পরীক্ষার হলেই আছে মাননীয় স্পিকার। আমরা আপনাকে দেখে গেছি, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে,
স্কুল আছে, কলেজ আছে। আপনি চাইলেই আপনি পরীক্ষার হল সংখ্যা বাড়িয়ে দিতে পারতেন, আপনি চাইলেই অনলাইনে পরীক্ষা নিতে পারতেন। আজকে যেখানে সেনাবাহিনীর পরীক্ষাতে সরাসরি ফিজিক্যাল টাচে আসতে হচ্ছে, সেখানে আপনি 6 ফিট দূরত্ব নিশ্চিত করতে পারতেন না মানুষ স্পিকার। আজকে যে শিক্ষার্থীরা মানুষ স্পিকার বাইরে গিয়ে চিল করছে মানুষ স্পিকার, বারবিকিউ পার্টি করছে মানুষ স্পিকার, সেই শিক্ষার্থীদেরকে শিক্ষকরা দেখেন না, সরকার দেখেন না মানুষ স্পিকার। তারা সেখানে মিলিত হবে এবং সেখানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি মানুষ স্পিকার। ঠিক যেই মুহূর্তে আপনি আপনার সিভিল সার্জন, আপনার জেলা প্রশাসক, আপনার পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও আপনি শিক্ষার্থীদের 6 ফুট দূরত্ব নিশ্চিত করে পরীক্ষা নিতে পারবেন না, ঠিক সেই মুহূর্তে আপনি একটা ব্যর্থ সরকারে পরিণত হবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তাদের আরেকটা যুক্তি হচ্ছে যে তারা মানসিক চাপ থেকে মুক্তি দিতে এটা করছে মাননীয় স্পিকার। সম্পূর্ণ মিথ্যা কথা মাননীয় স্পিকার। আজকের মাধ্যমে মানসিক চাপটা আরো বেশি বাড়বে মাননীয় স্পিকার। আজকে আমার কলেজের আমার বড় বোন জারিন তাসনিম যখন মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি কিনতে চায়, মিষ্টির দোকানদার তাকে বলে তুমি তো অটো পাস, তোমাকে কি মিষ্টি বিক্রি করবো মাননীয় স্পিকার। বিংশ শতাব্দীর শুরুর দিকে যখন কিনা যক্ষা ভাইরাসে সিডিসি রিপোর্ট অনুযায়ী বলছি, এই যে মাননীয় স্পিকার রিপোর্ট, যেখানে কিনা হচ্ছে প্রতি 7 জনে 1 জন মারা যেত, ঠিক সেই মুহূর্তে আপনি স্কুল বন্ধ রাখেন নাই। ঠিক সেই মুহূর্তে আপনি হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিকে হচ্ছে আপনি স্কুল খোলা মাঠে স্কুল নিয়েছেন। অধ্যাপক ডালবেল এবং অধ্যাপক ভিদাল আপনাকে বলেছেন যে আপনি যদি খোলা মাঠে স্কুল কিংবা হচ্ছে খোলা পরিবেশে স্কুল খুলতে পারেন, সেখানে শিক্ষার্থীদের 2টা লাভ হবে। প্রথমত, একাডেমিক পরীক্ষার পাশাপাশি তারা হচ্ছে বাইরের পরিবেশ থেকে নিজেদের মানসিক অবসাদটা তুলে ফেলতে পারবে এবং দ্বিতীয়ত তাদের শিক্ষাটা নিশ্চিত হবে। আপনি শিক্ষার্থীদের কথা শুনবেন না, আপনি শিক্ষকদের কথা শুনবেন না, আপনি বিরোধী দলের কথা শুনবেন না, আপনি অধ্যাপকদের কথা শুনবেন না, আপনি বিশেষজ্ঞদের কথা শুনবেন না, আপনি তাহলে কার কথা শুনবেন মাননীয় স্পিকার? এই যে মানসিক চাপের বিষয়টা মাননীয় স্পিকার, আসলে সরকার জানে 18, 19, 20 বছরে যারা, তারাই সরকারের অনাচার দুর্নীতি নিয়ে কথাবার্তা বলে, তারাই হচ্ছে সরকারকে চাপে রাখে। এই জন্য সরকার তাদেরকে পাল্টা মানসিক চাপ দিতে আজকে অটোপাসে দিচ্ছে, যাতে তাদের মুখ বন্ধ থাকে, তারা চাপের মধ্যে থাকে এবং কোনো কথা বলতে না পারে মাননীয় স্পিকার। আপনাকে করোনা ভাইরাসের আজকে বয়স ভিত্তিক পার্থক্য দেখায় মাননীয় স্পিকার। আজকে নবজাতক থেকে শুরু করে 20 বছর তাদের সংক্রমণের হার মাত্র 7% এবং বাকি 93% মাননীয় স্পিকার 30 বছরের ঊর্ধ্বে। অর্থাৎ এই যে 7% শিক্ষার্থী, আপনি এই 7% শিক্ষার্থী মাত্র আক্রান্ত হয়েছে। 18 বছর যারা, তাদের ইমিউন সিস্টেম এমনিতেই ভালো, আপনি তাদেরকে খোলা মাঠে ছাড়তে পারেন, বারবিকিউ পার্টি করতে ছাড়তে পারেন, অ্যাসাইনমেন্ট আনতে পাঠাতে পারেন, কিন্তু পরীক্ষা শুধুমাত্র নিতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেটা বলে গেলাম যে এখন হচ্ছে মানুষই কওমি মাদ্রাসার ব্যাপারটা মাননীয় স্পিকার, এবং শিক্ষা গুরুত্বহীনতার ব্যাপারটা। সরকার আজকে অফিস খুলে দিয়েছে, আদালত খুলে দিয়েছে, ট্যুরিস্ট স্পটও খুলে দিয়েছে মাননীয় স্পিকার, এমনকি চিড়িয়াখানাও খুলে দিয়েছে মাননীয় স্পিকার। তারা এই সব কিছু খুলে দিয়েছেন, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান খুলেন নাই। এর মাধ্যমে সরকারি দল এটাই প্রমাণ করে গেল শিক্ষা তাদের কাছে একটা গুরুত্বহীন বিষয়, শিক্ষাকে তারা গুরুত্ব দিতেই জানেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কওমি মাদ্রাসার কথা আসি। কওমি মাদ্রাসায় ঠিক যেই মুহূর্তে আবাসনে 10 লাখের মতো শিক্ষার্থী আপনি আবাসনে রেখে ক্লাস করাতে পারেন, তাদের একজনে আক্রান্ত হলে পুরো কওমি মাদ্রাসায় সকলে আক্রান্ত হবে। আপনার নেতৃত্ব কওমি মাদ্রাসার জননী, তাই না? তো সেই জননী হচ্ছে যখন আপনার কওমি মাদ্রাসার নজর রাখতে পারেন না, আপনি 16 কোটি টাকাতে একটা পর্দা কিনতে পারেন, কিন্তু তার 1 কোটি টাকাতে শিক্ষার্থীদের অনলাইন ব্যবস্থা করতে পারেন না। অর্থাৎ আপনি এতটাই ব্যর্থ যে আপনি আজকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না। এই কারণে মনে করি এই প্রস্তাব সংসদে কোনোভাবেই গ্রহণযোগ্যতা রাখে না মানুষকে। আমাদের এখানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান স্যার, এবং তিনিও তার বক্তব্য দিবেন। তবে তার আগে আমরা যুক্তি খণ্ডন পর্বে আবারও 2টি দলের দলনেতাদের বক্তব্য শুনে নিই, এবং সেই কারণে সর্বপ্রথমে আমি আহ্বান করছি মাননীয় বিরোধী নেতা রিদওয়ান উল মুহসিনকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। মাননীয় স্পিকার, সরকারি দল আজকে বিশ্বাস করে আবেগ দিয়ে একটি প্রস্তাব পাশ করানো যায়, আমরা দেখাবো কিভাবে তথ্য দিয়ে একটি প্রস্তাব পাশ করতে হয়। মাননীয় স্পিকার, তারা আজকে 3 জনই আবেগ দেখিয়ে গেলেন যে অনেক শিশুর লাশ পড়ে থাকবে রাস্তায় রাস্তায়। আজকে আমাদের দলীয় সাংসদ সদস্য আপনাকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে করোনা শনাক্তের হার 18 বছরের নিচে অনেক কম এবং এদের মৃত্যু হারও একদম শূন্যের কোঠায়। মাননীয় স্পিকার, তারা সেদিকে নজর দিলেন না। আজকে তারা বললেন সোনার বাংলায় 1000 লাশ কারা চায়, আমরা দেখাই সোনার বাংলায় 1000 লাশ কারা চায়। যারা হচ্ছে করোনার 3 মাস পরে মাননীয় স্পিকার পোশাক গার্মেন্টসগুলো খুলে দেয় মাননীয় স্পিকার, তারা আজকে লাশের মিছিল চায় মাননীয় স্পিকার। যারা হচ্ছে আজকে দিন মজুরদেরকে মাননীয় স্পিকার ছুটি দেয় না, যারা হচ্ছে আজকে সরকারি অফিস আদালতগুলোতে আজকে দূরত্ব নিশ্চিত করতে পারে না, আজকে যারা অন্যান্য টুরিস্ট স্পটগুলো বন্ধ করতে পারে না, আজকে যারা
আজকে যারা এয়ারপোর্টে একটি নতুন স্ক্যানার মেশিন লাগাতে পারে না, তারাই হচ্ছে আজকে মানুষ স্পিকার সোনার বাংলায় হাজার হাজার লাশ চায় মানুষ স্পিকার তারা বলে গেলেন যে হচ্ছে এই যে অটোপাসের ফলে তাদের যে মানসিক অবস্থার উন্নতি হচ্ছে। আমরা আপনাকে দেখিয়েছি মানুষ স্পিকার, এই যে অটোপাসের ফলে তাদেরকে যে নিয়মিত কটাক্ষগুলো শুনতে হচ্ছে মানুষ স্পিকার। একটি তথ্য বলে মানুষ স্পিকার, ঢাকা মহানগর মহিলা কলেজের মানুষ স্পিকার 65 জন শিক্ষার্থীর বছর বিয়ে হয়ে যাচ্ছে মানুষ স্পিকার অটোপাসের ফলে। কেন মানুষ স্পিকার? কারণ হচ্ছে অটোপাসের ফলে বাবা মারা মনে করে এই রেজাল্টের কোনো মূল্য নেই, বাবা মারা মনে করে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে এই লাখ লাখ শিক্ষার্থীর ভিড়ে। ঠিক তখনই দেখা যায় যে বাবা মারা তাদের সন্তানদেরকে মূল্যায়ন করে না, এবং তখন আপনার অসংখ্য নারী নেতৃত্ব ঝরে পড়ে মানুষ স্পিকার। এখান থেকে একটা মাদার অফ হিউম্যানিটি আসতে পারতো না মানুষ স্পিকার? অবশ্যই পারতো মানুষ স্পিকার। আমরা বিশ্বাস করি এই যে মানুষ স্পিকার আজকে সরকার যদি সংসদে শুধু পদ্মা সেতুকেই প্রশ্ন করে যেত, তারপরে পদ্মা সেতুও বলতো মানুষ স্পিকার অটোপাস একটি ভুল সিদ্ধান্ত মানুষ স্পিকার। আমরা দেখেছি মানুষ স্পিকার যে এই যে আমরা আপনাকে পুরো বিতর্কে দেখিয়ে গিয়েছি, আমরা অফলাইনে পরীক্ষা নিতে পারতাম, ডিজিটাল বাংলাদেশের গর্ব আপনারা করেন। কোন ডিজিটাল বাংলাদেশ আমরা পেয়েছি যেখানে একটা অনলাইনে পরীক্ষা নেওয়া যায় না মানুষ স্পিকার? আমরা দেখেছি তারা প্রশ্ন করলেন যে কানেক্টিভিটি যদি লস হয় দায় কে নিবে মানুষ স্পিকার? এই যে যাতে নেটওয়ার্ক সম্পূর্ণরূপে আসে মানুষ স্পিকার, যেখানে সারা বিশ্ব এখন ফ্রি ওয়াইফাই চলে মানুষ স্পিকার, আপনার দেশ কেন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে পারে মানুষ স্পিকার? আপনার দেশ কেন শিক্ষার্থীদের জন্য এই পরিমাণ বাজেট করতে পারে না? তারা মোবাইল বা স্বল্প মূল্যে ডাটা প্যাক, যেটা ইউজিসি করেছে মানুষ স্পিকার, ইউজিসি স্বল্প মূল্যে ডাটা প্যাক কেনার জন্য সব সিম কোম্পানির সাথে মিটিং করেছে, আপনার সরকার কেন পারে না মানুষ স্পিকার? সেই প্রশ্নগুলো মানুষ স্পিকার আপনাদের উত্তর নেই কোনো। আমরা বিশ্বাস করি এই যে মানুষ স্পিকার 3 বছর আগে এবং 5 বছর আগে একটি মূল্যায়ন, যেই মূল্যায়ন আজকে মেধাবী শিক্ষার্থীরা চরম পর্যায়ে অপমানিত হয়েছে। মেধাবী শিক্ষার্থীদের 2 বছরের পরিশ্রমকে আপনি অপমান করেছেন। এই মেধাবীদের অপমানে আজকের এই সংসদে এই প্রস্তাবটি কোনোভাবে গৃহীত যোগ্যতা রাখে না। এবার আমরা বক্তব্য শুনবো মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা সাদিয়া জাহানের কাছ থেকে তার সর্বশেষ বক্তব্য। মাননীয় স্পিকার, প্রথমেই শুরু করছি বিরোধী দলের কিছু যুক্তি খণ্ডন দিয়ে। মাননীয় স্পিকার, তারা বলে গেছেন কওমি মাদ্রাসাগুলোর কথা, যেখানে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে আমার দেশের এতিম দুস্থ শিক্ষার্থীরা যাদের ভাতের অভাব, মাননীয় স্পিকার আমরা তাদের ভাইরাস থেকে মুক্ত রেখেছি। মাননীয় স্পিকার, এই জন্য আমরা কি তাদের ভাতে মেরে ফেলবো? মাননীয় স্পিকার, তারা বলেছেন পোশাক কারখানাগুলো কেন খুলে দেওয়া হয়েছে? মাননীয় স্পিকার, আমার দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য। মাননীয় স্পিকার, সেই সাথে বলে রাখছি তারা আরেকবার বলে গিয়েছিলেন যে করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। মাননীয় স্পিকার, আমার বাংলাদেশ সারা বিশ্বে করোনা নিয়ন্ত্রণে 20তম অবস্থানে আছে, এবং করোনা নিয়ন্ত্রণে প্রথম অবস্থানে আছে নিউজিল্যান্ড প্রথম অবস্থানে আছে, কিন্তু তারপরও আমরা কিন্তু অর্থনীতিতে নিউজিল্যান্ডের চেয়ে পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অর্থনীতি, এই 4টি খাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম ব্লুমবার্গ ইউনিভার্সিটির রেজাল্ট অনুযায়ী। মাননীয় স্পিকার, তারা বলেছেন অনলাইন পরীক্ষার কথা। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে প্রথমেই বলে গেছিলাম যে 3টি ক্ষেত্র বিবেচনা করে আমরা এই অটোপাসটি দিয়েছি। এটি হচ্ছে কোনো শিক্ষার্থীর স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, যাবতীয় কার্যক্রম থেকে কোনো শিক্ষার্থী বাদ পড়বেন না, এবং পূর্ব অভিজ্ঞতা না থাকায় কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন না। এখন মাননীয় স্পিকার, আমরা যেহেতু বলেছিলাম যাবতীয় কার্যক্রম থেকে কোনো শিক্ষার্থী বাদ পড়বেন না, আমরা ডিজিটাল বাংলাদেশ সেটা ঠিক আছে, কিন্তু কোনো কারণে বিদ্যুৎ সংযোগ যদি কোনো কারণে চলে যায় পরীক্ষার সময়, একটি কারিগরি ত্রুটি হয়, ঠিক সেই সময়টিতে যদি একজন শিক্ষার্থীও পরীক্ষায় উপস্থিত হতে না পারেন, সেই শিক্ষার্থীটির দায়িত্ব কে নেবে? সেই শিক্ষার্থীটির পরীক্ষা কে দিয়ে দেবে? মাননীয় স্পিকার, বাংলাদেশ সরকার বিনামূল্যে বই বিতরণ, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি কর্মসূচি, টেকসই শিক্ষানীতি প্রণয়ন, আপৎকালীন শিক্ষানীতি প্রণয়ন সহ বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন, যা মাননীয় মন্ত্রী এবং সাংসদ ইতিমধ্যেই বলে গেছেন। এছাড়া এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণের কিছু টাকাও ফেরত দেওয়া হবে, মাননীয় শিক্ষামন্ত্রী যেটি সংসদে ঘোষণা করেছেন। আরও একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি, মাননীয় বিরোধী দলীয় নেতা সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট আমরা সবাই জানি, অর্থাৎ মেধাবীরা তারা তাদের যোগ্যতমরা ঠিক স্থানে যাবেই। মাননীয় স্পিকার, অর্থাৎ বিষয়টি যদি অটোপাস হয়, তাদের 2 বছরের পরিশ্রম কিন্তু বৃথা যায়নি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় গিয়ে তাদের সেটা দেখানোর সুযোগ রয়েছে। মাননীয় স্পিকার, তারা বলে গেছেন যে এটি যুদ্ধ অবস্থা নয়, মুক্তিযুদ্ধের মতো নয়। মাননীয় স্পিকার, আমরা মুক্তিযুদ্ধের সময় দেখেছি মানুষ শহর ছেড়ে গ্রামে পালিয়ে আশ্রয় নিয়েছে, পাশের দেশে আশ্রয় নিয়েছে, কিন্তু মাননীয় স্পিকার করোনার তো কোনো সীমা নেই। করোনা সেই সুদূর অ্যান্টার্কটিকাতেও পৌঁছে গেছে। মাননীয় স্পিকার, গ্রামগুলোতে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে যাতে শহর থেকে মানুষ গ্রামে না আসতে পারে। একজন চিকিৎসক মাকে আমরা দেখেছি তার সন্তানকে স্পর্শ করতে পারছেন না, তিনি শুধুমাত্র করোনা ছড়িয়ে পড়ার ভয়ে। মাননীয় স্পিকার, ঠিক এইরকম পরিস্থিতিতে আমার দেশের শিক্ষা বান্ধব সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে শিক্ষার্থীদেরকে স্কুলে না আনার। যেই মা তার সন্তানকে কোলে নিচ্ছেন না করোনা ছড়িয়ে পড়ার ভয়ে, সেই মায়ের কাছ থেকে আমরা তার সন্তানকে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসবো? মাননীয় স্পিকার, ঠিক এমন একটি পরিস্থিতি যখন ছিল, তখনই কিন্তু আমার দেশের সরকার এই সিদ্ধান্তটি নেয়। মাননীয় স্পিকার, আজকে যদি এই প্রস্তাবটি গৃহীত না হয়, তবে প্রশ্নবিদ্ধ হবে সেই পরিস্থিতি। মাননীয় স্পিকার, প্রশ্নবিদ্ধ হবে আমাদের সেই সম্মুখ সারির যোদ্ধাদের উদ্দেশ্য, যে উদ্দেশ্যে তারা আত্মত্যাগ করেছিলেন। তাই মাননীয় স্পিকার, এই প্রস্তাবটি এই সংসদে গৃহীত হওয়ার জোর দাবি রাখে। যে প্রস্তাবটি নিয়ে কথা বলছিলাম সেটি হচ্ছে গিয়ে করোনার এই প্রেক্ষাপটের মধ্যে যখন 10 মাস পার হয়ে গিয়েছিল, ঠিক সেই সময় এসে এই যে এসএসসি বা তার সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা করাকে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে এবং আমাদের যারা শিক্ষক শিক্ষার্থী রয়েছে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি একটি অবশ্যই
ভালো সিদ্ধান্ত ছিল, উত্তম সিদ্ধান্ত ছিল, কিন্তু তারপর আমরা দেখেছি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় এই অটোপাসের তির্যক, অটোপাসকে নিয়ে তারা নানা রকমভাবে কুমন্তব্য করে তারা বলেছেন না, এটা কোনোভাবেই শিক্ষার্থী কারোর জন্যই কোনোভাবে মঙ্গল হয়নি তারা বলে দাবি করেছেন। তারা বলছেন যে এই সিদ্ধান্ত গ্রহণ না করে যদি আজকে আমরা 6 ফুট দূরত্ব বজায় রেখে আজকে আমরা বিভিন্ন মার্কেটগুলোতে, আজকে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে, আজকে আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোকে খুলে দিয়ে যদি পরীক্ষা নিতাম, তাহলে আজকের এই তকমা হয়তোবা এই পরীক্ষার্থীদের গায়ে আমাদের লাগতে হতো না। আমরা দেখেছি যে এই পরীক্ষা কীভাবে হয়েছে, 2 পাবলিক পরীক্ষার যে ফলাফল রয়েছে সেই ফলাফলের সমন্বয় করেই কিন্তু আজকে এই পরীক্ষার্থীদের এই ফলাফল দেওয়া হয়েছে। 10 মাস পরে যখন এই ফলাফল দেওয়া হয়, এই ফলাফল দেওয়ার পর উদ্বেগ উৎকণ্ঠার কিন্তু অবসান হয়েছে। কিন্তু সে অবসানটা কিভাবে হয়েছে, কে গ্রহণ করেছে, কে গ্রহণ করেনি, তার চেয়ে বড় কথা হচ্ছে যে এই অবসানটা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ফল প্রকাশের পরপরই আমরা দেখেছি পরীক্ষা ছাড়া পাস, সবাই পাস, অটো পাস, এ ধরনের নানা মন্তব্য করে পরীক্ষার্থীদেরকে, অভিভাবকদেরকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করা শুরু হয়ে গিয়েছিল। ঠিক সেই সময় যখন এই টিপ্পনি চলছিল তখন আমাদের কাছে মনে হয়েছে আমাদের এই শিক্ষার্থীদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদেরকে সাহায্য করা উচিত। তাদেরকে এই টিপ্পনি কেটে তো আমরা আমাদের বর্তমান যে করোনার পরিস্থিতি মোকাবেলা করবার জন্য সরকার, রাষ্ট্র, সারা বিশ্ব যেভাবে চিন্তা করছে সেই চিন্তা চেতনা থেকে তাদেরকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে। তাদের তো কোনো দোষ নেই, তারা কি করবে? আজকে কেন তাদেরকে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে অবহেলিত হতে হচ্ছে? আজকে কী জন্য তাদেরকে এই ফলাফল পাশ করার পরে তারা কেন আনন্দ উল্লাস করতে পারছে না? কী কারণের জন্য আমরা তাদেরকে তির্যক মন্তব্য ঠেলে দিচ্ছি? আমরা কি কখনো ভেবে দেখেছি যে এর বিকল্প পন্থা কী ছিল? আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই ফলাফল যদি না দেওয়া হতো তাহলে কী ক্ষতি হতো? সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সরকারি দল বলছে যে বর্তমান প্রেক্ষাপটে অটোপাস একটা উত্তম সিদ্ধান্ত ছিল। আমরা এই অটোপাসের তকমা থেকে বেরিয়ে আসতে চাই। আমরা মনে করি যে এই অটোপাস যদি দেওয়া হয়েও থাকে বর্তমান প্রেক্ষাপটের কারণের জন্য, কিন্তু যে শিক্ষার্থী যার মেধাবা রয়েছে, যার গুণ রয়েছে, সে নিশ্চয়ই ভবিষ্যতে তার জন্য আরও অনেক পরীক্ষা রয়েছে, তার জন্য অনেক রকম যোগ্যতম স্থান রয়েছে, সে ভালো পরীক্ষা দিতে পারবে, সে ভালো জায়গায় যেতে পারবে, উচ্চশিক্ষায় যেতে পারবে, সেটি আমরা অবশ্যই প্রত্যাশা করতে চাই। আমরা এখন একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি, সেটি হচ্ছে যে যেই সংখ্যক হারে শিক্ষার্থীরা পাশ করেছে সেই সংখ্যক হারে কি আমরা তাদেরকে ভর্তি করতে পারবো? সে জায়গায় কিন্তু যখন আমাদের চ্যালেঞ্জ আসে তখন কিন্তু আমরা মনে করতে চাই যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমরা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার দিকে নিতে হবে। আমরা শুধুমাত্র BA-MA পাশ করার দিকে আমরা ঝুঁকে গেলে হবে না। আজকে পৃথিবীর অন্যতম রাষ্ট্রে কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার BA-MA পাশ করাচ্ছে না। আমাদের এখন সময় এসেছে যারা বেশি শিক্ষার্থীরা পাশ করেছে, সবাই পাশ করেছে, শুধুমাত্র উচ্চশিক্ষা গ্রহণ যারা করার সুযোগ পাবে তারা ছাড়া বাকি সবাইকে আমরা কর্মমুখী শিক্ষা দেব, তাদেরকে কারিগরি শিক্ষা প্রদান করব। আমরা বাংলাদেশে ফ্রিজ টেলিভিশন এখন তৈরি করছি, আমরা কম্পিউটার তৈরি করবার জন্য আমাদের প্রযুক্তি আমরা নিয়ে এসেছি, আমরা মোবাইল ফোন তৈরি করার প্রযুক্তি নিয়ে এসেছি। আমাদের এই শিক্ষার্থীরা যারা উচ্চশিক্ষায় ভর্তি হতে পারবে না বলে বলা হচ্ছে, আমরা মনে করি তাদেরকে কারিগরি শিক্ষা প্রদান করে বাংলাদেশকে আমরা যে মধ্যমায়ের দেশে নিয়ে যাচ্ছি সে দিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য করব। আমাদের দেশের মধ্যে যখন করোনা শুরু হয়, করোনা শুরুকালীন আমরা দেখেছি সরকার অনেক ধরনের ফান্ডিং করেছে, লোন দিয়েছে। আমরা দেখেছি যে আমাদের সামাজিক নিরাপত্তা যে কর্মসূচিতে ভাতা বাড়ানো হয়েছে। আমরা একটা জিনিস দাবি করতে চাই, সেটি হচ্ছে কি, মাননীয় উপাচার্য মহোদয় রয়েছেন, আমার সম্মানিত শিক্ষক মহোদয় রয়েছেন, আমরা মনে করি আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এত শিক্ষার্থীকে হয়তো জায়গা দিতে পারবে না, আজকে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো এত শিক্ষার্থী হয়তো জায়গা দিতে পারবে না, কিন্তু আমরা সরকারের কাছে একটা আবেদন করতে চাই যে এই করোনাকালীন এই পরিস্থিতিতে এই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করবার জন্য যাতে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে তাদের ক্লাস সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে, তাদের অবকাঠামো বৃদ্ধি করা যেতে পারে, এবং সে কারণের জন্য তাদের এখনই উচিত হবে, সরকারের এখনই উচিত হবে যারা আমাদের ডোনার এজেন্সিগুলো রয়েছে অথবা সরকারের নিজস্ব ফান্ড যারা রয়েছে তাদের কাছ থেকে সেই ফান্ড গ্রহণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সাবসিডাইড করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা ভর্তি হবে তাদেরকে সেই ভর্তি অবস্থায় যাতে তাদেরকে এক ধরনের সাবসিডি দিতে পারে সরকারের পক্ষ থেকে, সেই ব্যবস্থা গ্রহণ করলে আমাদের সকল শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারবে। আজকে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষার্থীর কিন্তু অভাব রয়েছে, তারা বড় বড় ক্যাম্পাস করেছে, তারা ছাত্রছাত্রী পাচ্ছে না। যদি সেখানে তাদেরকে অবকাঠামো তৈরিতে তাদেরকে একটা প্রণোদনা প্রদান করে আমরা সরকারের পক্ষ থেকে এই সাহায্য করতে পারি, আমি মনে করি যে আমাদের সকল শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে। আর যারা গ্রহণ করতে পারবে না তারা অবশ্যই কর্মমুখী কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারবে। তবে একটা কথা বলতে চাই যে ভবিষ্যতে অটোপাসের মতো কোনো সিদ্ধান্ত যদি গ্রহণ করতে হয় তাহলে কিন্তু আমরা মনে করি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আমাদের যারা বুদ্ধিজীবী রয়েছে, বিশ্লেষক রয়েছে, সরকারি বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে যারা এই শিক্ষার সাথে যুক্ত রয়েছে সকলের সাথে সম্মিলিতভাবে কিন্তু একটা আলাপ আলোচনা করা দরকার বলে আমরা মনে করি। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাহলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা কিন্তু আহত হয়
যে আমার শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার মেয়ে পরীক্ষা দিচ্ছে, অথচ তাদেরকে একটা অটো পাস দিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা মনে করি যে ভবিষ্যতে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সকল শ্রেণী পেশার মানুষকে যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে একত্রিত করে এই ধরনের বিনা পরীক্ষায় পাশের একটা সিদ্ধান্ত গ্রহণ করলে আজকে এই ধরনের তর্ক বিতর্ক তৈরি হবার একটা অবকাশ থাকতো না। তবে যাই হোক, আজকে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দারুণ একটা উপভোগ্য বিতর্ক উপহার দিয়েছে আমাদেরকে। আজকের অনুষ্ঠানের আমাদের মাননীয় প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যারকে আমি অনুরোধ করছি এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করবার জন্য। শিক্ষার্থীদের জীবন থেকে সময় ক্ষেপণ না ঘটে, সময় সাশ্রয়ী দৃষ্টিভঙ্গি সেশন জটে না পড়ে, হতাশায় না পড়ে, তো সেজন্য তাদের একটি শ্রেণী থেকে অন্য একটি শ্রেণীতে উন্নীতের সরকার কিছু সিদ্ধান্ত গ্রহণ করল। কোভিড-19 প্যান্ডেমিক উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো, সেটির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে। যেভাবে ফেস টু ফেস ইন পারসন ক্লাসরুম কার্যক্রম বা পরীক্ষা গ্রহণ সেটি করা সম্ভব হয়নি। খুবই বস্তুনিষ্ঠ তথ্য নির্ভর আলোচনা হয়েছে এবং সেটি নিঃসন্দেহে আপনারা যারা শুনলেন সকলেই সমৃদ্ধ হলেন, যেমনিভাবে আমি সমৃদ্ধ হয়েছি। একটি বিষয়ে একটু স্পষ্ট করা প্রয়োজন যে অটো পাস এটি একটি আনডকুমেন্টেড টার্ম। অটো পাস ইজ অ্যান ইনফর্মাল কনোটেশন, ইনফর্মাল টার্ম। আনুষ্ঠানিকভাবে তথ্যের উপর ভিত্তি করে এই টার্মটি প্রতিষ্ঠিত নয়, কারণ এটি অটোপাস বলতে কোনো বিষয়ের সরকারি সিদ্ধান্তে নাই। এটি যারা তকমা দেওয়ার উদ্দেশ্যে করে তারাই এই শব্দটি ব্যবহার করবেন। সে কারণে শব্দটি কিন্তু তা নয়, বিকল্প পন্থায় মূল্যায়ন। বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির অধীনেও এসএসসি এবং এইচএসসি শিক্ষা কার্যক্রম আছে। তো সেখানকার মাননীয় উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রস্তাবনা আনলেন যে আমরাও অটো পাসে যেতে পারি কিনা। আমার সুযোগ হয়েছিল সেখানে থাকার। তখন আমি বললাম যে অটো পাস তো কোথাও নাই, অটো পাস কেন আমরা বলবো? আপনি বলতে পারেন অ্যাসেসমেন্ট অবশ্যই লাগবে, মূল্যায়ন অবশ্যই লাগবে কোনো না কোনো পদ্ধতিতে। কি পদ্ধতিতে করবেন? মূল্যায়ন। মূল্যায়ন হলো গুরুত্বপূর্ণ। মূল্যায়ন করেই পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয়। একটি কৌশল হতে পারে পরীক্ষার হলে পেন অ্যান্ড পেপার সেটির মাধ্যমে করা, আরেকটি হতে পারে অন্য কোনো উপায়ে যে পরীক্ষাগুলো হয়েছিল সেটিও পেন অ্যান্ড পেপার। তো কোনটি আপনি বেছে নেবেন সেই সিদ্ধান্তটি নিতে হবে। সরকার সিদ্ধান্ত নিয়েছে আইন করতে হয়েছিল, কারণ আইনে আছে পরীক্ষা নিয়ে মূল্যায়ন করে উত্তীর্ণ করতে হবে। সে কারণে সরকার সংসদেই সিদ্ধান্ত নিতে আইন পরিবর্তন করতে হয়েছে, সংশ্লিষ্ট আইন। ব্যতিক্রম পরিস্থিতি, মহামারী, দুর্ভিক্ষ এরকম কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হলে তখন যেন বিকল্প পদ্ধতিতে ফলাফল প্রদান করে তাদেরকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা যায়। এটি ঠিক একটি লার্নিং গ্যাপ থাকবে। আমি নিজেকে বিনির্মাণ করব, অভিভাবক এবং প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান তাদেরও এই নীতি দর্শনের মধ্যে এই বিষয়টির সংশ্লেষণ, এই বিষয়টির সংযোজন খুবই জরুরি। আমি এখানে কথা শেষ করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান স্যারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে এসে তার বক্তব্য প্রদান করবার জন্য। আজকে যে ফলাফলটা এইচএসসি বা সমমানের দেওয়া হলো সেটি কিন্তু শিক্ষার্থীদের অর্জিত ফল, কোনো অটো পাস নয়। তবে যেটি লার্নিং গ্যাপ রয়েছে সেই লার্নিং গ্যাপটিকে পূরণ করতে হবে, যাতে কেউ এই শিক্ষার্থীদেরকে কোনোভাবে তির্যক কোনো মন্তব্য না করে, তাদেরকে হতাশাগ্রস্ত করে না দেয়। এই পরীক্ষার্থীদের ভবিষ্যতে আরও অনেক পরীক্ষা দেবার সুযোগ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আমরা ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনা করব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হলগুলো, শিক্ষা কার্যক্রমগুলো, সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ধারাবাহিকভাবে খুলে দেওয়া হচ্ছে বলে আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি জানিয়েছেন। আজকে যে প্রস্তাবটি ছিল, প্রস্তাবটি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অটো পাস প্রদানের উত্তম সিদ্ধান্ত।
আজকের এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা প্রস্তাবের পক্ষে আছে হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে না বলুন। হ্যাঁ এবং না আমরা পেয়ে গিয়েছি। সম্মানিত বিচারকদের রায়ও আমরা পেয়েছি। আজকের এই ছায়া সংসদে আমরা দেখতে পাচ্ছি যে দুবার ফলাফল দিতে হচ্ছে আমাকে। আজকের এই ছায়া সংসদে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রস্তাবটি এই সংসদে এই মুহূর্তের জন্য গৃহীত হয়েছে। আজকের এই ছায়া সংসদে আমরা দেখতে পাচ্ছি না যুক্ত হয়েছে, না যুক্ত হয়েছে এবং না যুক্ত হয়েছে। আজকে এমন একটি সংসদ হলো যে সংসদে আমরা ক্ষণিকের মধ্যে বললাম যুক্ত হয়েছে, ক্ষণিকের মধ্যে বললাম না যুক্ত হয়েছে, অর্থাৎ উভয় দলই সমান সংখ্যক নম্বর পেয়ে তারা ড্র করেছে। এই আলোচনা অনেক দীর্ঘায়িত আলোচনা। এই আলোচনা এখানে সমাপ্ত না করে আমরা আমাদের আজকের ছায়া সংসদে উভয় দলকে বিজয়ী ঘোষণা করে আজকের মতো ইউসিবি পাবলিক পার্লামেন্ট এখানেই শেষ করছি।